নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের পঞ্চম পর্ব। এ দেশে ক্ষত্রিয় জাতির মধ্যে এক বিশিষ্ট নিয়ম আছে যে তাহারা তাহাদের জননীর হাতে ভাত খায় না। পাক্কি খায়, কিন্তু কাচ্চি খায় না। রুটি, পুরি ইত্যাদি পাক্কি অর্থাৎ যাহা শুষ্ক পক্কান্ন, তাহাতে তাহাদের আপত্তি নাই। কিন্তু ভাত, পরমান্ন প্রভৃতি কাচ্চি অর্থাৎ যাহা সিদ্ধান্ন অথবা ঘিয়ে ভাজা নয়, তাহা খায় না। এ প্রথা আধুনিক নহে, বহুকাল পূর্ব হইতে চলিয়া আসিতেছে। অতি প্রাচীনকাল হইতে ক্ষত্রিয় ছিল দেশের রাজা। রাজার নিয়ম স্বতন্ত্র। তাহারা অবাধে যে কোনো জাতি হইতে স্ত্রী গ্রহণ করিতেন। লোকধর্ম অনুসারে তাহাতে কোনো দোষ আসিত না। ক্ষেত্র যে কোনো জাতি হোক, ঔরশক্তি সর্বকালেই বলবৎ। ইহাই হিন্দু শাস্ত্র এবং হিন্দু বিজ্ঞানসম্মত সত্য। ক্ষেত্র হইতে উৎপন্ন পুত্রেরা পিতার জাত্যধিকার লাভ করিত, কিন্তু ক্ষেত্র যে হীন, সেই হীনই থাকিত। শাস্ত্রমতে তাদের ক্ষত্রিয়ের অধিকার আসিত না। সেই কারণেই মা হইলেও সন্তানদের মায়ের হাতে খাইবার নিয়ম নাই। বহু পূর্বে একেবারেই খাইবার নিয়ম ছিল না। এখন পাক্কি খাওয়া চলিতেছে। আশা করা যায় কালে কোনো নিয়মের বাধা থাকিবে না। এখানে আলমোড়ার ন্যায় গোধেরা আছে। সমুদয় আশকোটে প্রায় 6টি ঝর্ণা আছে। তাহার মধ্যে 2টি গোধেরা, বাকিগুলি ধারা, মুখগুলি পাথর দিয়া বাঁধানো। এদিকে পানীয় জলের কষ্ট নাই, তবে সাধারণত জলের ব্যবহার কম এবং স্ত্রী পুরুষ মাত্রেই বড়ই অপরিষ্কার। স্ত্রীলোকেরা রং করা ছিটের অথবা ছাপা নানা রঙের বস্ত্র ব্যবহার করে। তাহা কখনো কাচা বা পরিষ্কার করা হয় না, যতদিন না জীর্ণ হয়। গায়ের হাওয়াতে একটা দুর্গন্ধ। মাংস ও পলাণ্ডুর ব্যবহার এদিকে খুব বেশি। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতির মধ্যে এটা পুরানো চাল। বৈশ্য এখানে খুবই কম। মাংসকে শিকার বলে। আশকোটের চারিদিকেই শস্যক্ষেত্র। যব, ধান, গম, চানা, ভুট্টা ও অন্যান্য ডাল এখানে প্রচুর উৎপন্ন হয়। তবে গমের চাষই বেশি। এ বৎসর অজন্মা হওয়ায় টাকায় 6.5 সের গম ও 4 সের চাউল বিকাইতেছে। ফল ও তরিতরকারি বিক্রয় হয় না, বাজার নাই। নিজ নিজ জমিতে প্রয়োজন মতো শাকসবজি উৎপন্ন করাই সাধারণ নিয়ম। আশকোট 4,500 ফিট। উচ্চতম শৃঙ্গে একটি দেবালয় আছে। তাহা কালিকা দেবীর স্থান। তাহার সকল দিকে মাটি ও পাথরে ঢাকা। কেবল একদিকে একটু কাঠের রেলিং আছে। ভিতরে অন্ধকার। কাহারও সন্তান হইলে কিংবা মানত করিয়া রোগ আরাম হইলে এখানে পূজা দিতে আসে। আমরা এখানে আসিবার কিছুদিন পূর্বে নাথ সম্প্রদায়ের লোকনাথ নামে একজন নবীন সন্ন্যাসী কৈলাস ও মানস সরোবর যাইবার উদ্দেশ্যে আসিয়া এখানে অবস্থিতি করিতেছিলেন। তাহার সহিত আমাদের বিশেষ সম্বন্ধ ঘটিয়াছিল। তাহাকে নাথজি বলিয়াই ডাকা হইত। তিনি তৈলঙ্গী, বয়স প্রায় 24, খর্বাকৃতি ও ঘন শ্যামবর্ণ। নিঃসংকোচে আমাদের সঙ্গেই তিনি আসন বিছাইয়া আমাদের একজন হইয়া গেলেন। তিনি বেশ ভজন গান করিতেন। প্রায় নিজ আসনে বসিয়া না হয় শুইয়া থাকিতেন। বলিতেন, চালনা ফিরনা বাড়ি উপাধি, ব্যাটনা লেটনা বাড়ি সমাধি। আমার মনে হইত ইহা তাহার আলস্যপ্রসূত। সঙ্গী মহাশয় তাহাকে পছন্দ করিতেন না, কারণ নাথজি ধূমপানাসক্ত ছিলেন। দিনে একবার ও সন্ধ্যায় একবার করিয়া কুমার সাহেবেরা আসিয়া অনেকক্ষণ পর্যন্ত বসিয়া
আমাদের সঙ্গে আলাপ পরিচয় করিতেন। তখন সঙ্গী মহাশয় নানা প্রসঙ্গের অবতারণা করিতেন। একদিন পুরানো পুঁথির কথা উঠিল। বড় কুমার ভূপেন্দ্র সিং বলিলেন যে তাহাদের ঘরে একখানি প্রাচীন হস্তলিখিত মানস খণ্ডের পুঁথি আছে। তাহা অনেক দিনের জানিয়া সঙ্গী মহাশয় দেখিতে চাহিলেন। উহা তৎক্ষণাৎ আনানো হইল। আমাদের দেশে অনেকেরই ঘরে পুরানো হস্তলিখিত পুঁথি আছে, কিন্তু অধিকারীরা সে সকল প্রকাশ বা প্রচার করিতে চান না। ইহা ভালো নয়। প্রচার হইলে অনেকেরই কল্যাণ হয়। কলিকাতা ইম্পেরিয়াল লাইব্রেরিতে যে কত হস্তলিখিত পুঁথির সংগ্রহ আছে, সেই কথা সঙ্গী মহাশয় বলিলেন। রাজবাড়ি হইতে রক্তবস্ত্রমণ্ডিত যে পুঁথিখানি আসিল, তাহা সঙ্গী মহাশয় কতক মতো দেখিলেন। আমিও তাহার কতকটা দেখিয়াছিলাম। তুলট কাগজের ওপর বড় বড় হস্তাক্ষর। অক্ষর ভালো না হইলেও বেশ পড়া যায়। ইহাতে হিমালয়স্থ সকল তীর্থের কথাই আছে। মানস সরোবর হিমালয়ের শেষ তীর্থ বলিয়া ইহার নাম মানসখণ্ড হইয়াছে। পুঁথিখানি বেশি প্রাচীন নহে, 50-60 বৎসরের হইবে। কোন তীর্থ কোন স্থানে হরিদ্বার হইতে আরম্ভ করিয়া ক্রমে মানস সরোবর এবং সুদূর তীর্থ পুরী প্রভৃতি যাইতে হয়, তারপর বদ্রিকাশ্রম দিয়া পরিক্রমণ। ইহার মধ্যে এমন কতকগুলি স্থানের নাম আছে যাহার সহিত এখনকার নামের মিল নাই। যিনি এই সকল স্থান পর্যটন করিয়া গ্রন্থখানি প্রণয়ন করিয়াছেন, গ্রন্থে তাহার নাম নাই। সঙ্গী মহাশয় কুমার সাহেবদের প্রতিশ্রুতি দিলেন যে কলিকাতায় পৌঁছিয়াই তিনি এইখানি ছাপাইবার ব্যবস্থা করিবেন। আমাদের কৈলাস হইয়া মানস সরোবর ভ্রমণ শেষ করিয়া কেদার বদ্রী নারায়ণের পথ দিয়া ফিরিবার ইচ্ছা ছিল। এখানকার সকলেই পুনঃ পুনঃ ও পথে ফিরিতে নিষেধ করিলেন, যেহেতু ওদিকের পথে বিপদের সম্ভাবনা অনেক। ডাকাত তো আছেই, তাহা ছাড়া অনেকগুলি বড় বড় বেগবতী নদী, স্থানে স্থানে গভীর ভয়ানক প্রখর স্রোত পার হইতে হয়। এইরূপে নানা প্রসঙ্গ আলোচনায় আমাদের দিন কাটিত। একদিন কুমার বিক্রম তার 5ম বর্ষীয়া শিশুকন্যাটিকে কোলে করিয়া আসিলেন। সুন্দর মুখশ্রী ও তপ্ত কাঞ্চনের মতো তাহার বর্ণ, কিন্তু শরীর এত ক্ষীণ দেখিলে কষ্ট হয়। জিজ্ঞাসা করিলে অস্পষ্ট মিষ্ট ভাষায় তাহার নাম বলিল চন্দ্রপ্রভা। আমাদের কাছে বসাইয়া কুমার তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, চন্দা, तुमने कैसे रामायण सीखा, जरा स्वामीजियों को सुना तो दो। নিঃসংকোচে শিশু তখনই আরম্ভ করিল, আদৌ বাম তপোবনাদি গমনম হত্যামৃগম কাঞ্চনম বৈদিহী হরণম জটায়ুমারণম সুগ্রীব সম্ভাষণম বালিনী গ্রহণম সমুদ্রতরণম লঙ্কাপুরী দহনম পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণাদি হননম চ এতদ্ধি রামায়ণম। আমরা শুনিয়া যথার্থই আনন্দ পাইলাম। সঙ্গী মহাশয় উচ্চস্বরে, अरे माई, तुम हमको पूरा रामायण सुनाई दिया, तुम बहुत भाग्यवती हो, रानी हो ইত্যাদি সম্ভাষণে পিতা পুত্রীকে গৌরবান্বিত ও উৎসাহিত করিলেন। আশকোটে আমরা 2 জন নূতন মানুষ বা সঙ্গী পাইয়াছিলাম। একজন নাথজি, তাহার কথা পূর্বেই বলিয়াছি, আর একজন লাল সিং ওরফে লালগির। বৃদ্ধ রাজার ঔরসে ও এক ক্ষত্রিয়ানী উপপত্নীর গর্ভে ইহার জন্ম। সে রাজ সংসারে ভৃত্যদের মধ্যেই লালিত পালিত। বিবাহাদিও হইয়াছিল, পরে বৈরাগ্য আসিয়া তাহাকে সংসার হইতে পৃথক করিয়া দিয়াছে। গিরি সম্প্রদায়ের এক সন্ন্যাসীর কাছে দীক্ষা লইয়া কিছুদিন এদেশ সেদেশ ঘুরিয়া আবার আশকোটে ফিরিয়া বৈরাগীর মতোই সে জীবনযাত্রা নির্বাহ করিতেছে। নাথজির সঙ্গে তার বড়ই প্রণয়। বোধহয় এক ছিলিমের বন্ধু বলিয়াই তাহাকে প্রায়ই আমাদের আসনের নিকটেই দেখিতে পাইতাম। লালগিরকে দেখিতে সত্যই সুপুরুষ, দীর্ঘ শরীর, আজানুলম্বিত বাহু, যথার্থই রাজপুত্র রাজার এতগুলি পুত্রের মধ্যে ইহাকেই দেখিতে সুন্দর, অথচ সে বিবাহিতা রানীর গর্ভজাত নহে।
তাম্রবর্ণের ওপর ভস্য মাখা, রুক্ষ চুল, ঢুলু ঢুলু আঁখি, পরিধানে কৌপিন ও বহির্বাস বুকের সঙ্গে বাঁধা, স্থির গম্ভীর এবং তেজস্বী স্বভাব, যেন যোগীশ্বর মহাদেব। তাহাকে আমার বড়ই ভালো লাগিত। ভজন সাধনের কথা জিজ্ঞাসা করিলে তাহার এক বাধা বলিয়াছে, তাহাই সে পুনঃ পুনঃ আওড়াইত। তাহা এই: তলধপ ত্রিপুর, ওপর অম্বর, পরমহংস মহামুনি শ্রী বদ্রীনাথ বিশ্বে সবং, গুরু কেদারনাথ সদা শিবং। বলিত, এ হামারে গুরু নে শিকায়া হ্যায়। এই কয়দিনের ঘনিষ্ঠতায় সে আমাদের অনুরক্ত হইয়া পড়িল এবং আমাদের সঙ্গে কৈলাস যাইবার সংকল্প প্রকাশ করিল। তাহার তীক্ষ্ণ বুদ্ধির ইহা অগোচর ছিল না যে সঙ্গী মহাশয় তাহাকে পছন্দ করিতেন না, সেজন্য আমলও দিতেন না। পাছে সঙ্গে থাকিলে আহার দিতে হয়, সেজন্য তাহাকে সঙ্গে রাখিতে অস্বীকার করেন। তাই সে আগে হইতেই বলিল, হাম তো মাংকে খানেওয়ালা ঠেহরা, আমারে বাস্তে কুছ চিন্তা মত করো, সির্ফ সাথ চলুঙ্গা। আমাদের 3টি দিন বেশ আনন্দে কাটিয়া গেল, কিন্তু চতুর্থ দিন প্রাতে একটু অশান্তির কারণ ঘটিল। আমরা প্রাতেই শৌচান্তে স্নানের কাজ শেষ করিয়া লইতাম। আজ স্নানার্থে গোধেরার দিকে গিয়া দেখি রাজবাড়ির লোক সকল চারিদিকে ছুটাছুটি করিতেছে। মজুর লোকেরা মাথায় শুষ্ক কাটা গাছের বোঝা লইয়া এক স্থানে জমা করিতেছে, অপরজন তাহা হইতে কতকাংশ লইয়া আনাগোনার রাস্তা বন্ধ করিয়া দিতেছে। ব্যাপার কি জিজ্ঞাসা করায় একজন বলিল, হৈজাকি বিমারি ফেল রহি হ্যায়, সব পানিকে রাস্তে বন্ধ করেগা। হৈজাকি বিমারি অর্থে কলেরা বা ওলা ওঠা। এখন এখানে এই রোগের প্রাদুর্ভাব হওয়ায় সাধারণের জলের রাস্তা বন্ধ করা হইতেছে। যেহেতু জল হইতে এই রোগের বিস্তার হয়, পৃথক পৃথক পল্লী হইতে পৃথক পৃথক ধারায় জল লইবার ব্যবস্থা করা হইল। সংক্রমণ বন্ধ করিবার জন্যই এত করাক্কর। মূলে কিন্তু সাংঘাতিক গলদ। প্রত্যেক বাড়িতে ছাগল, ভেড়া এবং পল্লীবাসী সাধারণের মধ্যে অধিকাংশ স্ত্রী পুরুষ, বালক বালিকা গৃহের অঙ্গনে মলমূত্র ত্যাগ করে। তাহাতে এত মাছি যে দিনমানে স্থির হইয়া এক মুহূর্ত বসিবার জো নাই। সদর রাস্তা ছাড়া গলি ঘুচিতে চলিবার উপায় নাই। এত দুর্গন্ধ যে তাহাতে অসুখ আপনিই আসে। বর্ষাতে ওই সকল পচিয়া রোগের বীজাণু চারিদিকে ছড়াইয়া পড়ে। এমন স্থানে যে প্রতি বৎসরই এ প্রকার মরক হইবে, বিচিত্র কি! গ্রামের মধ্যে কাহারও পেটের অসুখ হইলে রাজওয়ারাতে খবর দেওয়াই নিয়ম। সেইখান হইতে চিকিৎসার ব্যবস্থা হয়। পেটের অসুখ শুনিলে সকলের মুখ শুকাইয়া যায়। ভয়ে কেহ রোগীর সেবা করিতে সাহস করে না। জল চাহিলে কেহ জল দেয় না, ভয় জল খাইলেই মরিয়া যাইবে। রোগের সেবা এই হিমালয়ে কোথাও হয় না। বিশেষত হৈজাকি বিমারি হইলেই মরণ সিদ্ধান্ত করিয়া আত্মীয় স্বজন দূরে সরিয়া পড়ে। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, এমনকি পিতামাতা সন্তান ছাড়িয়া পালায়। স্নানান্তে আসিয়া শুনিলাম আমাদের পাচক ঠাকুর পথ দেখিয়াছেন। তিনি ভিন্ন গ্রামের লোক। কাছেই একজন প্রজা ও তার একটি সন্তান কাল রাত্রে মারা গিয়াছে। সেই আতঙ্ক চারিদিকে ছড়াইয়া আজ সকালে পল্লীবাসীগণের মুখে প্রফুল্লতা একেবারেই যেন লোপ করিয়া দিয়াছে। আজ আমাদের স্বয়ংপাকের ভোজন। উহা শেষ হইলে দ্বীপ্রহরে কুমার ভূপেন্দ্র আসিলেন। পরামর্শ বৈঠক বসিল। আমরা কাল প্রত্যুষেই যাত্রা করিব। 2 জন বাহক আমাদের মালপত্র গাঁওসেরায় লইয়া যাইবে। খরচ লাগিবে না। গ্রামে যখন মহামারী, তখন কুমার বাহাদুরেরা আর বেশি দিন থাকিতে অনুরোধ করিতে পারিলেন না। পথে যাহাতে আমাদের কোনো কষ্ট না হয়, সেজন্য কয়েকখানি আজ্ঞাপত্র দিলেন। এখান হইতে খেলা অবধি তাহাদের এলাকা। ফিরিবার পথে পুনরায় কিছুদিন থাকিয়া যাইতে এবং এখানকার উৎকৃষ্ট আম খাইয়া যাইতে অনুরোধ করিলেন। শুধু অনুরোধ নয়, প্রতিশ্রুতি লইলেন। বৃদ্ধ রাজার একটি ভাই ছিল। তিনি দীর্ঘজীবী ছিলেন না। অনেক দিন হইল 2টি পুত্র রাখিয়া মারা যান। জ্যেষ্ঠ খড়গ সিং এবং কনিষ্ঠ জগৎ সিং পাল। খড়গ সিংহের খ্যাতি ও প্রতিপত্তি এ অঞ্চলে প্রসিদ্ধ। তিনি
পিথোরাগড়ের ডেপুটি কালেক্টর, আর কনিষ্ঠ জগৎ সিং সেখানকার পেশকার। তিনিও বিখ্যাত ব্যক্তি সৌজন্য ও দয়াদাক্ষিণ্যের জন্য। আমরা কাল চলিয়া যাইব শুনিয়া জগৎ সিং অন্যান্য কুমারগণের সঙ্গে আজ সন্ধ্যায় আলাপ সাক্ষাৎ করিতে এবং আমাদের বিদায় দিতে আসিলেন। পুরুষোচিত রূপবান, দীর্ঘ শরীর, প্রায় 6.5 ফুট হইবে, বর্ণ গৌর, বদনে রক্তের স্পষ্ট আভা, উন্নত নাসিকা, প্রশস্ত ললাট, তাহার উপর চন্দনের ছোট একটি ফোঁটা, নিখুঁত আর্যমূর্তি, তাহার উপর রাজবংশের সন্তান। তাহার তুল্য শ্রীমান এ যাত্রার মধ্যে কাহাকেও দেখি নাই। তাহার মিষ্ট বাক্যালাপ যথার্থ একটি আকর্ষণের ব্যাপার। সঙ্গী মহাশয় নানাভাবে তাহাকে আপ্যায়িত করিয়া শেষে বলিলেন, যদি তিব্বতীদের সঙ্গে কারবার করা যায় তো অনেক লাভ আছে। তিনি জানিতেন না যে বহুকালাবধি উত্তর হিমালয়ের ভটিয়া অধিবাসীগণের সহিত কারবার চলিতেছে। তাহাপেক্ষা অধিক আয়তনের কারবার চালানোর সুবিধা মোটেই নাই। জগৎ সিং বিনীতভাবে তাহাকে এই কথা বুঝাইতে চেষ্টা করিলেন, কিন্তু সঙ্গী মহাশয় নিজের ভাবের আবেগে অসাধারণ যুক্তি সকল প্রয়োগ করিয়া নিজের মতই বজায় রাখিয়া অনর্গল বলিয়া যাইতে লাগিলেন। তখন জগৎ সিং জিজ্ঞাসা করিলেন, আপনি বোধ হয় ল্যান্ডর সাহেবের তিব্বতের কাহিনী পড়িয়াছেন। তাহাতে তিনি খুলিয়াই সকল কথা লিখিয়াছেন। তিব্বতীয়গণ কিরূপ জঘন্য, অসভ্য ও দুর্দান্ত হিংস্র জাতি। সঙ্গী মহাশয় তাহাতে বলিলেন, তার ওসব কথা অতিরঞ্জিত মিথ্যা বলিয়া সরকার বাহাদুর প্রকাশ করিয়াছেন। জগৎ সিং তখন ধীরে ধীরে বলিলেন, না না, তা নয়, তাহার প্রত্যেক কথাই সত্য। আমার সঙ্গে তাহার বিশেষ পরিচয়, এবং আমার ভাই খড়গ সিং, যিনি ডেপুটি কালেক্টর, তার সঙ্গেও খুব ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহা ছাড়া আমরা তিব্বতবাসীদেরও খুব ভালো জানি। তাহার কাহিনীর কোনোটাই মিথ্যা নয়। তখনকার আলমোড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওপর হইতে হুকুম পাইয়া তাহাকে অনেক বাধা দিয়াছিলেন। পরে বিলাত হইতে কিভাবে হুকুম আনাইয়া এই পথে তিনি গিয়াছিলেন আনুপূর্বিক সমস্ত ব্যাপার খুলিয়া বলিলেন। তখন সঙ্গী মহাশয় বলিলেন, বটে, আমরা তো এত ব্যাপার জানি না। যা হোক, আমি ফিরিয়া গিয়া যখন এই সম্বন্ধে পুস্তক লিখিব তখন তাহাতে সাধারণের ভ্রম ভাঙিয়া দিব। পরে গম্ভীরভাবে বলিলেন, আর সরকারকেও বেশ করিয়া ঠুকিয়া দিব। আমাদের কথার শেষে কুমার বিক্রম সিং আত্মরক্ষার্থে একটি রিভলভার লইতে অনুরোধ করিলেন, কিন্তু ব্যবহার জানা না থাকায় তাহা লওয়া হইল না। কালের অনির্বচনীয় লীলা। আশকোট ছাড়িবার 2 সপ্তাহ পরে যখন আমরা গারবেয়াঙে আরামের রুমা দেবীর আশ্রয়ে কাল কাটাইতেছিলাম, তখন হঠাৎ কুমার জগৎ সিংয়ের মৃত্যু সংবাদ পাইলাম। তিনি হইজাকি বিমারিতে মারা গিয়াছেন। হিমালয়ের এই অঞ্চল দিয়া তিব্বতে যাইতে আরও উচ্চস্তরে ব্যাসক্ষেত্র হইয়াই যাইতে হয়। গারবেয়াং এই ব্যাসক্ষেত্রেই অবস্থিত। আমরা এখন গারবেয়াং অভিমুখেই যাত্রা করিলাম। আমাদের মোটঘাট গাঁওসেরায় চলিল। গ্রামের ভূস্বামী বা পাটোয়ারি অথবা প্রধানের হুকুম মতো গ্রাম হইতে গ্রামান্তরে মাল পৌঁছাইয়া দেওয়াকেই গাঁওসেরা বলে। ইহাই প্রাচীনকালের নিয়ম। ইহাতে মাসুলের ব্যাপার নাই, মাল খোয়াও যায় না, তবে অসুবিধা বিস্তর। সব সময়ে প্রয়োজন মতো বেগার ধরা বা পাওয়া সম্ভব নয় তো। সঙ্গী মহাশয়, নাটজি ও আমি এই 3 জনে মঙ্গলের উষায় না হোক বুধের সকালে পা বাড়াইলাম। সেদিন বর্ষা। সঙ্গী মহাশয়ের যাত্রার শুভ মন্ত্র জয়তি জয় বলরাম লক্ষণস্য মহাবল বিফল হয় নাই। সেদিন প্রথম হইতেই বর্ষায় সমস্ত রাস্তাটি আমাদের মালপত্র সমেত ভিজিয়া কষ্ট পাইতে হইয়াছিল। কালী নদীর তীরভূমি ধরিয়া যে রাস্তা গিয়াছে বালুয়াকোট গ্রামখানে, সেই পথ হইতে প্রায় 1 পোয়া চড়াইয়ের উপর 12 মাইলের মাথায়। পথে এমন জনপ্রাণী দেখিলাম না যাহাকে জিজ্ঞাসা করি। গ্রাম ছাড়াইয়া যখন প্রায় 1 মাইল চলিয়া গিয়াছি, তখন একজনকে নদী হইতে জল লইয়া যাইতে দেখিয়া জিজ্ঞাসা করিয়া জানিলাম যে পথে পশ্চাতে ফেলিয়া আসিয়াছি। হায়রান হইয়া আবার ফিরিলাম এবং চড়াই ভাঙিয়া বেলা প্রায় 1:30টার সময়
মঙ্গল সিং প্রধানের অতিথিশালায় উঠিলাম। প্রধান মহাশয় জাতিতে ক্ষত্রিয়। তাহার 3টি পুত্র, হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ, শরীর ও গৌরবর্ণ সুকুমার মুখশ্রী। কনিষ্ঠই এক্ষেত্রে আমাদের সৎকার করিল, সিধা প্রভৃতি আনিয়া পাকের জোগাড় করিয়া দিল। আশকোট পার হইয়া আর দোকানপাট নাই, সুতরাং অতিথি হওয়াই সনাতন প্রথা। নিজেদের জন্য আনাজ অর্থাৎ চাল ডাল আটা প্রভৃতির সঙ্গে থাকিলে কোনো ভাবনাই নাই, কিন্তু পথে যে ওই সকল দ্রব্য খরিদ করিতে পাওয়া যাইবে না, ইহা জানা ছিল না। তাহা ছাড়া বেশি দিনের জন্য 2 জনের উপযুক্ত রসদ সঙ্গে লইতে বাহক বা কুলিও বেশি চাই, বোঝাও অনেক বাড়িয়া যায়। অতিথি হওয়াটা গা সওয়া হইয়াছিল। এই আশকোট হইতে আরম্ভ করিয়া কৈলাস অবধি যাওয়া এবং ফিরিয়া মায়াবতী আসা পর্যন্ত আমাদের অর্থ ব্যয় করিয়া আহার জুটাইতে খুব কমই হইয়াছে। এখন আমাদের আহারাদির পর একটু বিশ্রাম প্রয়োজন। সঙ্গী মহাশয় একখানি খাটিয়া ও একখানি শতরঞ্জ আনাইয়া তাহাতেই বিশ্রামের জোগাড় করিয়া লইলেন। আমরা মেঝেতেই বসিলাম। তখনও আমাদের মালপত্র পৌঁছায় নাই। উদ্বেগ বড় কম ছিল না, যেহেতু মালের সঙ্গে আমার যথা সর্বস্ব রহিয়াছে, তাহা কেহ জানে না। গাঁও সেরার এই সুখ। মনে মনে উদ্বেগে মরিতে লাগিলাম। এতটা পাইয়াও সঙ্গী মহাশয়ের তৃপ্তি নাই। তিনি খাটিয়ার ওপর শুইয়া প্রধানের সেই অনুগত যুবা পুত্রটিকে, এই আমারে পায়ের তো থোড়া দাবাও বলিয়া তাহাকে পা টিপিতে ইঙ্গিত করিলেন। সে অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিল, যেন জানাইল ওরূপ পুরস্কারের আশা সে করে নাই। পরে উঠিয়া দাঁড়াইল এবং তেজদীপ্ত কণ্ঠে, নহি हम लोग छत्री हैं, किसी के पैर नहीं छूते বলিয়া তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করিল। পণ্ডিতজির ধারণা বোধহয় এই অঞ্চলের সকলেই কুলির জাত। যাহা হোক, এ যাত্রায় ইহার পর আর কাহাকেও তিনি পা দাবাইবার কথা বলেন নাই। প্রায় 3য় প্রহরের শেষে আমাদের মাল আসিল। ক্ষিপ্র হস্তে খুলিয়া দেখিলাম সব ঠিকই আছে। বৈকালে প্রধানের সেই পুত্রটি আমাদের কাঁচা পিচ কতকগুলি আনিয়া দিল। পিচকে আরু বলে। এদিকে পিচ পাকিতে পায় না। কাঁচা বেলাতেই নুন ও মরিচ চূর্ণযোগে নিঃশেষ করা হয়। মৃদু অম্লরসটা দেখিতেছি এই পর্বত অঞ্চলে মিষ্ট অপেক্ষা অধিক প্রিয়। এখানকার লোকের পিত্ত প্রধান ধাত। আশকোটের পর হইতে আরও একটি বিশেষত্ব দেখিতেছি। এদিকে খুব ভাঙের জঙ্গল, তাহা হইতে চরসও উৎপন্ন হয়। ভাঙে এখানকার প্রধান নেশা। ছোট ছোট ছেলেরাও চরস বাহির করিতে জানে। 2টি বালক আসিল। নাথজি তাহাদের নিকট হইতে 2টি বড় বড় ডেলা চরস বাহির করিলেন। ওইরূপে চরস তুলিয়া তাহারা গোপনে বিক্রয় করে। লালগিরও সঙ্গে ঠিকই আছে, মাংকে খাইতেছে আর মাঝে মাঝে আমাদের দেখা দিয়া যাইতেছে। বালুয়াকোটের চারিদিকেই কৃষিক্ষেত্র। আমরা যেখানে আস্তানা গাড়িয়াছিলাম সেখান হইতে সম্মুখে শস্যক্ষেত্র দেখা যাইতেছিল। তারপর দূরে কালীপাড়ে পর্বতশ্রেণী, উহা নেপালের এলাকা। মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যাইতেছিল। ঘন জঙ্গলময় পর্বতমালা, তাহার উপরে বর্ষার ঘোর ঘনঘটা। কি চমৎকার বর্ণের যোজনা! নির্মল সবুজের ওপর ঘোর নীল অথবা কৃষ্ণ ধূসরের ছড়াছড়ি। প্রভাতে আমরা ধারচুলা যাত্রা করিলাম। রাস্তা ভালো। কালীগঙ্গার উপত্যকা দিয়াই সারা পথটি বিচিত্র দৃশ্যে পরিপূর্ণ। তাহার মধ্যে 2টির কথা বলিব। প্রথম, একটি প্রকাণ্ড পাকুর গাছ। পাহাড় অঞ্চলে এত বড় গাছ দেখা যায় না। সেথায় বৃক্ষমূলে এক বিশাল সিন্দুর রঞ্জিত প্রস্তরে কালিকা দেবীর স্থান। বহু দূর দূরান্ত হইতে পল্লীবাসীগণ দেবীর স্থানে পূজা ও বলি দিতে আসে। বৃক্ষতল দিয়াই সাধারণ পথটি গিয়াছে। উহা পার হইবার সময় সেই বিশাল শাখা ও ঘনপত্র সমাচ্ছন্ন বৃক্ষমূলের দিকে তাকাইলে প্রাণের মধ্যে এক অনির্বচনীয় ভাবের উদ্রেক করে। দ্বিতীয় দৃশ্যটি জনমানব শূন্য ঘন সন্নিবিষ্ট গৃহপূর্ণ একখানি গ্রাম। স্থানটির নামও কালিকা। কালী নদীর উপত্যকা দিয়া আসিতে বামে পড়ে। প্রথমে সেই গ্রামখানিকেই
ধারচুলা ভাবিয়াছিলাম। নিকটে আসিয়া দেখিলাম জনপ্রাণীর সমাবেশ নাই। সারি সারি ঘর খাড়া আছে, কোনোটির ভগ্নদশাও নয়, প্রত্যেকখানি পরিষ্কার, কিন্তু জনশূন্য। বড় আশ্চর্য লাগিল। ব্যাপার কি? মনে হইল বুঝি মহামারী হইয়াই এরূপ জনশূন্য হইয়া গিয়াছে। এই রূপে প্রায় 40-50খানি গৃহ পার হইয়া ভাবিতে ভাবিতে অনেকটা আগে যাইয়া পড়িলাম। পথে একজনও পাইলাম না, যাকে জিজ্ঞাসা করি। অবশেষে ধারচুলায় পৌঁছাইয়া শুনিলাম যে শীতের সময় নেপালের সীমানার মধ্যে পূর্ব উত্তর হিমালয়ের উচ্চ স্তরের অধিবাসীগণ ওইখানে আসিয়া বাস করে। এখন সেই জন্য উহা জনশূন্য। এই ধারচুলাও সেইরূপ একখানি গ্রাম। ইহাও উচ্চ স্তরের হিমালয়স্থ ব্রিটিশ প্রজাগণের সীতাবাস। গারবেয়াং, কুটি, গুঞ্জিও প্রভৃতি স্থানগুলি শীতের সময়ে যখন বরফে ডুবিয়া যায়, তখন সেখানে বাস করা অসম্ভব হয়। তাই শীত কাটাইবার জন্য তাহাদের এইরূপ একটি স্থানে পৃথকভাবে এক একটি আশ্রয় রাখিতে হইয়াছে। কার্তিক মাসে তাহারা নামিয়া আসে, আবার চৈত্রের মাঝামাঝি উঠিয়া যায়। ধারচুলায় আমরা 3 জনেই লোকমণি মুন্সিজির গৃহেই উঠিলাম। তিনি এখানকার সরকার তরফের ইম্পোর্ট এক্সপোর্ট ট্রাফিক ক্লার্ক, অর্থাৎ আমদানি রপ্তানি মালামাল সরবরাহের হিসাব নবিশ। তিনি গাড়োয়ালবাসী। 2 দিনের জন্য আমরা এইখানেই রহিলাম। সঙ্গী মহাশয় নাথজিকে সঙ্গে রাখিতে চাহিলেন না। বলিলেন, একে আমরা 2 জন আছি, কোনো গৃহস্থের আশ্রয়ে উঠিলে একরকম চলিতে পারে, কিন্তু যদি 3 জন হয় তাহা হইলে গৃহস্থের আশ্রমপীড়া উপস্থিত হইবে। কাজেই তাহাকে ব্যাপারটি ইঙ্গিতে বলা হইল। এইভাবে সে এখান হইতে পৃথক হইল, পরে গারবেয়াঙে একসঙ্গে মিলিয়াছিল। এই ধারচুলা গ্রামখানি কালী নদীর উপত্যকার এপারে ব্রিটিশ সীমানার মধ্যে, আর ওপারেও নেপাল রাজ্যের অধিকারে একখানি গ্রাম আছে। পূর্বেই বলিয়াছি, এই কালী নদী ব্রিটিশ ও নেপালের সীমা নির্দেশ করিতেছে। নদীর অবিরাম অতি প্রখর স্রোতের ওপর দিয়া নরশরীর লইয়া পারাপারের কোনো সম্ভাবনা নাই। যদিও নদীগর্ভ প্রস্থে কোনো স্থানেই 20 হইতে 25 ফিটের বেশি নহে। প্রাচীনকাল হইতে মালামাল এবং জনসাধারণের পারাপার এবং কর্ম সম্পর্কে যোগাযোগ ঘটাইবার একটি বিশেষ উপায় আছে। এপারে 3টি, ওপারেও সেইরূপ 3টি বিশাল দেওদার বৃক্ষদণ্ড, ঊর্ধ্বে লৌহকিলক সাহায্যে একত্র এবং নিম্নে সমব্যবধানে পৃথকভাবে প্রথিত। 2 দিকেরই দণ্ডের ঊর্ধ্বে সংযোগস্থলে দৃঢ় স্থূল পশুলোম নির্মিত রজ্জু বা কাছি, এবং তাহার মধ্যে এক লোহার আংটায় বাঁধা ঝুড়ি বা ঐরূপ এক প্রকার আধার দৃঢ় বদ্ধ আছে। এইভাবেই তাহারই মধ্যে এপার ওপারের মালামাল এবং মানুষের নিত্য গতায়াতের সম্বন্ধ ঘটায়। শীতের সময় উপরে বরফ জমিয়া নদীর বেগ মন্দীভূত হইলে হাটিয়া পারাপার হওয়া চলে। এই ধারচুলাই ওপর হিমালয়ের সহিত ব্যবসায় বাণিজ্য এবং তিব্বতের মাল আমদানি রপ্তানির একটি ঘাঁটি, আর লোকমণিজি এই ব্যাপারে সরকার তরফের একমাত্র ভারপ্রাপ্ত হিসাব নবিশ, তাহা বলিয়াছি। এইবার আমাদের কথা একটু বলি। গাঁওসেরায় মাল আনার অশেষ দুর্গতি। বালুয়াকোট হইতে প্রথম দিনও মাল আসিল না, দ্বিতীয় দিন বৈকালে আসিল। পাইবা মাত্রই খুলিয়া দেখিলাম সবই ঠিক আছে। এবারে আমরা নগদ মূল্যেই কুলির ব্যবস্থা করিয়া লইলাম। তারপর এই যাত্রায় আমাদের যে ব্যক্তি সর্বপ্রধান সহায় হইয়াছিলেন, তাহাকে এইখানেই পাইলাম। নাম তাহার লাল সিং পাতিয়াল। তিনি ওপর হিমালয়স্থ একজন প্রসিদ্ধ ভুটিয়া মহাজন। চৌদাসের অন্তর্গত তিজা গ্রামে তাহার নিবাস। এই ধারচুলায় একখানি বড় দোকান আছে, যাহা 12 মাসই চলে, আর প্রতি বৎসরেই আষাঢ়ের শেষার্ধ হইতে কার্তিকের শেষার্ধ পর্যন্ত তিব্বতের তাকলাখার মন্ডিতে কারবার চলে। কার্তিকের শেষে কারবার গুটাইয়া নিচে চলিয়া আসিতে হয়, এবং লাল সিং পাতিয়াল এইখানেই আছেন, মালামাল সংগ্রহ ও যাত্রার আয়োজনে ব্যস্ত। আশকোটে রাজওয়ারা হইতে তাহার নামে খত ছিল, তাহার দ্বারাই পরিচয় হইল। লোকমণিজিও আমাদের জন্য তাহাকে বিশেষ রূপে বলিয়া দিলেন।
ফলে তাহার সহিত আমাদের বন্ধুত্ব ঘনীভূত হইয়াছিল। তিনি নিত্যই 2-4 বার এখানে আসিতেন, বসিতেন, মুন্সিজিকে গুরু সম্বোধন করিতেন। তাহার দোকান এবং বাসস্থান মুন্সিজির অতি নিকটেই, মধ্যে একখানি ঘরের ব্যবধান। এই ভটিয়া মহাজন যারা তিব্বতে ব্যবসায় উপলক্ষে যাতায়াত করে, তাহারা নেপালি, হিন্দি ও তিব্বতী এই 3টি ভাষা ভালো জানে। হিন্দিতে লাল সিং আমাদের সঙ্গে আলাপ করিলেন। তিনি পরিশেষে যাহা বলিলেন তাহার মর্ম এই যে, আপনারা কিছু আগে আসিয়া পড়িয়াছেন, সেই জন্য এখান হইতে গারবেয়াং যাইয়া কিছুদিন অপেক্ষা করিতেই হইবে, কারণ এখন এদিকে হইজাকি বিমারি চলিতেছে। পাছে এদিককার রোগ ওদিকে যাইয়া মহামারী উপস্থিত হয়, সেজন্য তাহারা বিশেষ সতর্ক। নিরাময় সংবাদ না পাইলে ও দেশে প্রবেশ করিতে দিবেন না। তবে সেজন্য আপনাদের চিন্তা নাই। গারবেয়াংয়ে আমার মাসি রুমা দেবী আছেন। আপনারা তাহার আশ্রয়ে সুখে কিছুদিন থাকিবেন, কোনো কষ্ট হইবে না। তার সাধু সজ্জন ও অতিথি সেবা এই অঞ্চলে বিখ্যাত। রুমার পরিচয় যাহা শুনিলাম তাহা এইরূপ। গারবেয়াংয়ে জুনিয়া সিং নামক একজন অবস্থাপন্ন ভটিয়া সওদাগর 4টি কন্যা রাখিয়া একদিনে স্ত্রী পুরুষে হইজাকি বিমারিতে মারা যায়। রুমা তাহাদের কনিষ্ঠা কন্যা, শৈশবেই পিতৃমাতৃহীনা। তার জ্যেষ্ঠা ভগিনী 3টি বিবাহিতা ছিল। রুমাকে তাহারাই মানুষ করে এবং 15 বৎসরের সময় তাহার বিবাহ দেয়। তাহার স্বামী দুর্দান্ত মাতাল এবং দুষ্ট প্রকৃতির লোক বলিয়া তাহার সহিত প্রথম হইতেই ভালোবাসা জন্মে নাই। রুমা পিত্রালয়েই থাকিত, যাইতে চাহিত না। তাহাতে সে পুনরায় বিবাহ করে। প্রথম হইতেই তার ধর্মে বিশ্বাস ছিল গভীর। ধর্মার্থেই জীবনযাপন করিবার সংকল্প করিয়া প্রথমে সে লোকমণিজির শরণাপন্ন হয়। তিনি তাহাকে ভগবানের নাম ও সাধু সেবা করিতে উপদেশ দেন। সে ব্যবসায়ীর কন্যা, ব্যবসায় বোঝে। কিছুদিন মৃগনাভীর ব্যবসায় চালাইয়াছিল, কিন্তু অনেকে সেই সূত্রে তাহাকে প্রবঞ্চনা করিয়া অনেক টাকা আত্মসাৎ করে। স্বাধীনভাবে থাকাই তাহার অভ্যাস। ব্যবসায়ে লোকসান হওয়ায় তাহার ভগিনীরা তাহাকে আর কারবার না করিয়া বাপের ঘরেই থাকিতে বলে। সেই অবধি সে সংসারের সকল সুখে জলাঞ্জলি দিয়া সাধু সঙ্গে পূজা উপাসনায় জীবন কাটাইতেছে। সঙ্গী মহাশয় যখন বুঝলেন যে লাল সিং পাতিয়ালের সাহায্যই আমাদের বেশি ভরসা, তখন নিভৃতে ঘরের মধ্যে তাহাকে ডাকিয়া তার নিজের সঙ্গে যে 50টি টাকা নগদ ছিল তাহা গচ্ছিত স্বরূপ তাহার কাছে রাখিয়া দিলেন। বলিলেন, এই টাকাটা আপনার কাছেই থাকুক। যখন তিব্বতে যাইবেন লইয়া যাইবেন, কারণ ওদিকে তো আপনাদের কাছেই যাইতে হইবে, তখনই টাকাটা লওয়া যাইবে। এদিকে আমাদের এখন এত টাকার প্রয়োজন নাই। তিনি স্বীকার করিলেন এবং মুদ্রাগুলি গনিয়া পকেটে রাখিয়া পকেট হইতে দোক্তা ও চুন বাহির করিয়া খৈনি তৈয়ার করিতে প্রবৃত্ত হইলেন। তারপর আমাদের গরম কাপড় চোপড় সংগ্রহ দেখিয়া ওখানকার শীতে এই সামান্য জিনিসে হইবে না, গারবেয়াংয়ে রুমার নিকট হইতে আরও কিছু সংগ্রহ করিতে হইবে, তাহার কাছে সব কিছু পাওয়া যাইবে, আপনারা নিশ্চিন্ত থাকুন বলিয়া আজকের মতো রাম রাম করিয়া বিদায় লইলেন। তখন সঙ্গী মহাশয় আমায় বলিলেন, বাঁচা গেল। ওই 50টি টাকার বোঝা আমার পক্ষে অসহ্য হয়েছিল। সামলাতে যে কি কষ্ট! আজকের দিন পো একটা ভার দিনরাত শরীরের সঙ্গে। আমি আশ্চর্য মানি, তুমি কি করে যে তোমার ওই রেজকির বোঝাটি ম্যানেজ করছো। কখনো তো তোমায় অসামাল হতে দেখলাম না, যেন সঙ্গে কিছুই নাই। শুনিয়া আমি মনে মনে হাসিলাম, মুখে বলিলাম, অন্তরাত্মাই জানেন কিভাবে সামলাচ্ছি। আর কিছু ভাঙলাম না। যা হোক, পরদিন প্রাতে তীর্থযাত্রা সফল হোক এই কামনা করিয়া লাল সিং পাতিয়াল ও লোকমণিজি আমাদের বিদায় দিলেন। আমরা এই যে 2টি বন্ধু পাইলাম, যাত্রা শেষ পর্যন্ত ইহাদের সাহায্য পাইয়াছিলাম। এখন আমরা খেলার দিকে যাত্রা করিলাম, যাহা এখান হইতে 9 মাইল। এই পথে 2টি প্রবল এবং বিস্তৃত আর ছোট ছোট 2-3টি ঝর্ণা পাইয়াছিলাম। সকলগুলি কালী গঙ্গায় মিশিয়াছে। সেই সঙ্গম দেখিবার বস্তু। সেই গর্জন কর্ণগোচর হইলে অনির্বচনীয় ভাবের প্রেরণা আনে।
তাহার সঙ্গে সেই চঞ্চল জলোচ্ছ্বাসের দৃশ্য মিলিয়া গভীর আনন্দরসে প্রাণকে আকুলতার পরিবর্তে গাম্ভীর্যে স্থির করিয়া দেয়, যাহা সেই রূপময়ের মহিমারই আভাস। তাহা দেশকালের জ্ঞানবিহীন জীবন দিয়াই ভোগ করিতে হয়। আমরা তাহার কতটুকু ভোগ করিতে পারি? এখান হইতেই বন্ধুর পথ আরম্ভ। খেলায় পৌঁছিবার পূর্বে অনেকটা খাড়া চড়াই আছে, প্রায় 1 মাইল হইবে। যে পর্বতটির উচ্চ শিখর দেশে খেলাগ্রাম, তাহার নিম্নে পাদমূলে কালী নদী উত্তরে বাকিয়া গিয়াছে, আর নৈঋত কোণ হইতে ধৌলি আসিয়া মিশিয়াছে। সেই সঙ্গম অপূর্ব, যেন গঙ্গা যমুনার মিলনের মতো। এই খেলা হইতে দারমা বা মিলাম হইয়া উঠাধুরা গিরিসংকটের মধ্য দিয়াও তিব্বতে যায়, তবে সেদিকে মানস সরোবর ও কৈলাস নয়, অনেকটা দূর পরে। এবার আমরা হিমালয়ের অন্তরতম প্রদেশে আসিয়াছি। অদৃষ্টক্রমে ডিস্ট্রিক্ট বোর্ডের একজন ওভারসিয়ার কর্মোপলক্ষে খেলার পুরাতন ডাকঘরে আড্ডা করিয়াছিলেন। আমাদের বহুদূর হইতে আগত এবং কৈলাস যাত্রী জানিয়া পরম আদরে অতিথি হইবার নিমন্ত্রণ করিলেন। ভগবানেরই কৃপা মনে করিয়া তাহা আমরা আনন্দে গ্রহণ করিলাম। সেই সহৃদয় ভদ্র ব্যক্তি আলমোড়া নিবাসী, জাতিতে ক্ষত্রিয় এবং শিক্ষিত। খেলায় আমরা 1 দিন ও 1 রাত্রি ছিলাম। এই খেলা অবধি আশকোট রাজওয়ারার জমিদারি বা রাজ্য। এখানে একটি ডাকঘরও আছে। হিন্দু বলিতে যে জাতিটি বুঝায়, তাহা এই খেলা অবধি, তাহার উপরে আর হিন্দু নাই। ওপরে যাহারা থাকে তাহাদিওকে এ অঞ্চলের হিন্দুরা ভুটিয়া বলে। ধৌলির ওপার হইতেই ভুটিয়া পরগনা। খেলাতে দেখিলাম এ অঞ্চলের স্ত্রী পুরুষ বালক বালিকা যত লোক চক্ষের সম্মুখে আসিয়াছে, সকলেই যেন শীর্ণ ও দুর্বল। এ অঞ্চলের অধিবাসীরা বড়ই গরিব। রোগের প্রাদুর্ভাবও কম নয়। বিশেষত গলগণ্ড রোগটা সেই বালুয়াকোট হইতেই দেখিতেছি। উহা জলের দোষেই হয় বলিয়াই শুনিয়াছি। ধান ও গম, ডাল, কড়াই এখানে হয়, কিছু সামান্য ফলমূলও হয়। গরিব শ্রমজীবীদের মধ্যে সাধারণত পুরুষেরা কৌপিন পরে, আর স্ত্রীলোকেরা বক্ষে 1 প্রস্থ কাপড় জড়াইয়া পৃষ্ঠে গাঁট বাঁধে, আর কোটি দেশে কাল কম্বল জড়াইয়া তাহাতে কোমরবন্ধ বা পটি আটে। স্ত্রী মূর্তিগুলি এদিকের কুশ্রী নয়, দারিদ্র দোষেই কেবল লাবণ্যহীনা। বাংলাদেশে শস্যোৎপন্নকারী চাষাদের যে কষ্ট, যে দারিদ্র, এদিকে সব ঠিক সেই মতোই। পার্থক্যের মধ্যে আমাদের দেশে বিলাসিতা বা বিলাসদ্রব্য গ্রামের মধ্যে প্রবেশ করিয়াছে, এদিকে সে সকলের লেশমাত্র নাই। ওভারসিয়ার মহাশয় বলিয়া দিলেন যে, আপনারা যত শীঘ্র পারেন এদিক হইতে চলিয়া যান, কারণ মধ্যপথে এখান হইতে 3 পড়াও পরে একটি সেতু আছে, সেই সেতুটি পার হইতে হইবে। এই সময়েই জলস্রোত বাড়িয়া পুলটি ভাঙিয়া যায়। যদি ভাঙে, তাহা হইলে 5 মাইলের ফেরে পড়িতে হইবে, কারণ পুল ভাঙিলে সে পথ ছাড়া আর গতি নাই। তাহাতে 4 মাইলব্যাপী এক বিশাল চড়াই। তাহা ছাড়া সেই রাস্তার কোথাও জল নাই, সেই জন্য তাহাকে নির্বাণিকী সড়ক বলে। যদি ওপরে বৃষ্টি বেশি হয়, তাহা হইলেও জলস্রোত বাড়িয়া পুল টুটিবে, আর যদি খররৌদ্র হয়, তাহা হইলেও বেশি বরফ গলিয়া স্রোত বাড়িবে এবং পুল টুটিবে। এখান হইতে পাঙ্গু দিয়া শোষা চৌদাস, তাহার পর সাংখোলা, তাহার পর মালপার পথে সেই পুল। সুতরাং আমাদের তরা করাই কর্তব্য। আমরা পরদিন প্রভাতেই খেলা হইতে নামিয়া ধৌলি গঙ্গার পুলটি পার হইলাম এবং ভটিয়া পরগনার মধ্যে প্রবেশ করিয়া প্রথমেই পাঙ্গুতে পদার্পণ করিলাম। বলিতে হইবে না, আমরা ওভারসিয়ার মহাশয়ের অতিথি সৎকারে যথেষ্ট উপকৃত হইয়াছিলাম। একটি কথা এখানে বলিয়া রাখি, আলমোড়া হইতে আমরা যতগুলি চড়াই উত্তীর্ণ হইয়াছি, এই খেলার চড়াইয়ে সর্বাপেক্ষা উচ্চ এবং কষ্টসাধ্য। মধ্যে আশকোটের পথে একজন ভয় দেখাইয়াছিল। তাহার হাতে একটি লাঠি ছিল। ঠিক সোজাভাবে না ধরিয়া একটু কাত করিয়া সে দেখাইল এবং বলিল, খেলার চড়াই এই রকম, ঠিক লাঠিরই মতোই। উহাতে চড়া সহজ নয়। আমাদের ভয় হইয়াছিল। এখন দেখিলাম উহা সত্য।
মধ্য হিমালয় পার হইতে এইটি সর্বোচ্চ চড়াই। এখন হইতে আমরা হিমালয়ের উচ্চতর প্রদেশের পথ ধরিলাম। তাহার শোভা যেমন অপূর্ব, পথ তেমনি ভয়ঙ্কর। খেলা হইতে নামিয়া নিচে ধৌলিগঙ্গার সুদৃঢ় সেতু পার হইয়া আবার যে পর্বতটি শুরু হইল, সেখান হইতে বরাবর ব্রিটিশ ভারতের উত্তর সীমার শেষ পর্যন্ত যে একটি জাতির বাস দেখা যায়, উহারা বহুকাল হইতে পাহাড়ি ভটিয়া বলিয়াই এ অঞ্চলে পরিচিত হইয়া আসিতেছে। ধৌলির উপরে এই সকল স্থান ভটিয়া পরগনা নামে খ্যাত তাহা বলিয়াছি। যাহারা ভারত ইতিহাসের সঙ্গে পরিচিত তাহারা জানেন যে কুষাণ বংশীয় শকেরা একসময় পশ্চিমোত্তর ভারতে প্রবল ছিল। শুধু প্রবল থাকা নহে, এক সময়ে পশ্চিমোত্তর ভারতে একটি সাম্রাজ্য স্থাপন করিয়াছিল। তাহাদের রাজধানী ছিল পুরুষপুর বা পিশাওয়ার। সেই শকেরা কালে হিন্দুগণ কর্তৃক পরাভূত ও হীনবল হইয়া পড়িলে কতক ভারতের বাহিরে পলাইয়া গেল, কতক দাসত্ব স্বীকার করিয়া হিন্দুদের সহিত মিশিয়া গেল। তাহাদের একটি শাখা হিমালয়ের এই প্রদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিল। এই ভটিয়ারা তাহাদেরই মুষ্টিমেয় বংশধরগণ। হিন্দুরা ইহাদের ভটিয়া বলে, কিন্তু ইহারা নিজেদের শক বা শোক বলিয়া জানে এবং পরিচয় দেয়। ইহারা তিব্বতীয় গণকে ভটিয়া বা হুনিয়া বলিয়া থাকে। আমরা কিন্তু ভুটানের অধিবাসীদেরই ভটিয়া বলিয়া জানিতাম। এখানকার এই ভটিয়াগণ স্ত্রী পুরুষ নির্বিচারে নাক খাদা, ক্ষুদ্র অল্পায়ত চক্ষু, বর্ণ লোহিত, ঘন রুক্ষ সরল কেশ এবং খর্বাকৃতি, সকলেরই সুস্থ দৃঢ় শরীর, গালে লালের আভা। ইহারা স্ত্রী পুরুষে মদ্যমাংসপ্রিয়, মাখন সংযোগে অতি লবণাক্ত চা ও হুক্কা ছিলেম সংযোগে তামাকু পরায়ণ। পুরুষেরা সাধারণত পাতলুন, কামিজ, ফতুয়া, কোট ও টুপিধারী। শয়নকাল ব্যতীত টুপি কখনো তাহাদের মস্তকচ্যুত হয় না। স্ত্রীলোকদের মোটা পশমি লুঙ্গি, তাহার উপর কালো পশমি আলখাল্লা, তাহার উপর কোটিতে মোটা সাদা চাদর জড়িত, মস্তকে মোটা সুতির লাল ফুলদার বরণ। তাহা সময় সময় কতকটা অবগুণ্ঠনের কাজও করে। এটা বিবাহিতা নারীগণের মাথায় দেখা যায়। কুমারীগণের মাথায় কোনো কাপড় থাকে না। চরণে হুনদেশীয় উনি বুট, দুকচা অথবা সোম্বাধারিণী। পুরুষেরা সাধারণত বিলাতি ধরনের জুতাই পরিয়া থাকে। নারীগণের বর্ণ পুরুষাপেক্ষা কিছু উজ্জ্বল এবং কতকটা স্বচ্ছ। এখান হইতে আরম্ভ করিয়া চৌদাস ও ব্যাসক্ষেত্রের অন্তর্গত কুটি, দার্মা প্রভৃতি স্থান পর্যন্ত এই যে সিং উপাধিধারী পাহাড়ি জাতি, ইহারাই হিমালয় পর্বতের আদিম অধিবাসী। কাঠগুদমের পর অর্থাৎ হিমালয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের পর্বতশ্রেণীর শেষ পর্যন্ত যে হিন্দুরা বাস করে, তাহারা পর্বতাশ্রয় করিবার পূর্ব হইতে ইহারা বাস করিতেছে। হিন্দুরা যেমন শিকারী, ভটিয়ারা তাহা অপেক্ষা কম নহে। কিন্তু বহুকাল হইতে নিরুপদ্রব এবং শান্তি উপভোগ করিয়া এবং শাসন কর্তৃপক্ষ হইতে অস্ত্রশস্ত্র ব্যবহারের শক্তি সীমাবদ্ধ হওয়ায় ভারতের সর্বত্রই ক্ষত্রিয়গণের যে দশা হইয়াছে, ইহাদেরও সেই রূপ। ইহাদের এই কালের আসল বৃত্তি দাঁড়াইয়াছে বাণিজ্য বা বণিক বৃত্তি। ইহারা সকলেই পিতা পুত্র, জ্যেষ্ঠ কনিষ্ঠ নির্বিশেষে পৃথক পৃথক ব্যবসায়ী, সকলেই স্বাধীন, কর্মে মন্থর প্রকৃতি এবং সকলেই শিকার প্রিয়। পরে ক্রমে ইহাদের সম্বন্ধে বিশেষ বলিবার অবকাশ হইবে। এখন পথের কথাটুকুই বলিব। আমরা যখন পর্বতের মাঝামাঝি উঠিতেছি, তখন লালগির আমাদের অতিক্রম করিয়া গেল। সে বেশ দ্রুতই চলে। পরে আমরা শিখরে উঠিতে উঠিতে লালগিরের গান শুনিতে পাইলাম। দেখিলাম শিখরে একটি বৃক্ষের তলে আসনে বসিয়া লালগির মনের আনন্দে গান আরম্ভ করিয়া দিয়াছে। নিকটে যাইতেই আমার দিকে চাহিয়া সরল প্রাণের মৃদু হাসিয়া বলিল, হাম তো জলদি চলনেওয়ালা ঠারা, তুম লোক তো ধীরে চলনেওয়ালা বাঙালি বাবু লোক, একই নেহি। বলিয়া সে উঠিয়া আবার চলিতে আরম্ভ করিয়া দিল। যাইবার সময় আবার হাসিয়া গেল। তাহার রকম দেখিয়া
আমিও হাসিয়া ফেলিলাম। যাহা হোক, পাঙ্গুতে পৌঁছাইয়া আমরা বরাবর পাঠশালায় উঠিলাম। সেখানে গিয়া দেখি লালগির বসিয়া আছে। আমাদের সঙ্গে থাকিলে পাছে তাহাকে খাওয়াইতে সংকোচ বোধ করি, সেজন্য হাম আগাড়ি চলতা হ্যাঁ, আপ লোগ ইহা রহ জানা বলিয়া আবার উঠিয়া চলিয়া গেল। পাঠশালাটি গ্রামের বাহিরে, কিছু দূরে, পথের ধারেই। এই গ্রামের অধিবাসী সকল মিলিয়া তাহাদের বালকদিগের শিক্ষার জন্য একটি ছোট নিম্ন প্রাথমিক পাঠশালা প্রতিষ্ঠা করিয়াছে এবং শিক্ষকতার জন্য একজনকে 10 টাকা বেতনে আনাইয়া এই গ্রামে স্থান দিয়া রাখিয়াছে। এই পাঠশালায় প্রায় 30টি বালক পড়ে। তখনও পাঠশালার ছুটি হয় নাই। এখানে এই প্রথম ভটিয়া বালক দেখিলাম। আমাদের দেখিয়া বালকেরা মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিল। গুরু মহাশয়টি একজন গারোয়ালি ব্রাহ্মণ যুবক। পাঠশালার ছেলেদের মধ্যে কাহারো দ্বারা চাল ডাল, কাহারো দ্বারা কাঠ প্রভৃতি আমাদের জন্য আনাইয়া দিলেন। তাহার বুঝিতে বাকি রহিল না যে কি জন্য আমাদের শুভাগমন এই স্থানে হইয়াছে। বালকেরা কিছু কিছু হিন্দি জানে। তাহাদের পিতৃপিতামহগণ পরিষ্কার হিন্দি জানে। ব্যবসায় উপলক্ষে তাহাদের প্রতি বৎসরই কানপুর, কলিকাতা প্রভৃতি স্থানে যাইতে হয়। আবার তিব্বতে তাহাদের সঙ্গেও ব্যবসায় উপলক্ষে ঘনিষ্ঠতা রাখিতে হয়। সুতরাং তাহারা তিব্বতী ভাষাও বেশ জানে। নিজেদের ভাষা, তার উপর হিন্দি ও তিব্বতী, এই 3টি ভাষা তাহাদের প্রায় সকলকারই জানা থাকে। সেই কারণে উদ্দেশ্য বুঝাইতে আমাদের পক্ষে কিছুমাত্র অসুবিধা ভোগ করিতে হয় নাই। পূর্বেই বলিয়াছি যে আসকোট প্রভৃতি স্থানে হৈজাকি বিমার হইতেছে। সে সংবাদ এদিকে আসিতে বিলম্ব হয় নাই। সেই কারণে ইহারা সেদিকের কাহাকেও গ্রামের মধ্যে স্থান দিবে না। এমনকি ওদিক দিয়া যাহারা আসিতেছে তাহাদের জন্য গ্রামের প্রত্যেক গৃহস্থের দ্বার বন্ধ। আমরা যে গ্রামে স্থান পাইব না তাহা পথে ভালোরূপ জানিয়াই গিয়াছিলাম। লালগির বেচারাও সেজন্য গ্রামে থাকিতে পারিল না, আরও আগে চলিয়া গেল। নাজ্জি আমাদের আগেই চৌদাসে পৌঁছিয়াছে। আমরা পাঙ্গু হইতে বেলা প্রায় 2টার সময় আহারাদি শেষ করিয়া বাহির হইলাম। একটি নদী পার হইয়া প্রায় 1 মাইল চড়াই উঠিয়া বেলা প্রায় 3:30টার সময় চৌদাসের অন্তর্গত শোষায় পৌঁছিয়াছিলাম। এখন হইতে চৌদাস নামক বিস্তৃত পর্বত রাজ্যেই আমরা রহিলাম।